এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়। যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। আহ, আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো কারো ক্ষেত্রে দেখেছি, এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। কিন্তু সেটা আপনারা যেটা বলছেন যে সব বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য, আমার এটা একেবারেই মনে হয় না। ফলে কে কোথায় মামলা হচ্ছে বা না মামলা হলে হবে, সেখানে এসএসসি যারা প্যানেলিস্ট লয়ার আছেন তারা লড়বেন, সেটা তো আদালতের প্রশ্ন। আপনারা কি একবারও ভেবেছিলেন প্রাপ্তবাবু যে দুটো পরীক্ষা ফ্রেশারদের জন্য আলাদা করে বা কন্টেন্টের জন্য আলাদা করে এরকম করা যেতে পারে? এসএসসি এবং সরকারের নির্দিষ্ট কি প্রেরোগেটিভ আছে, ফলে আপনারা কি ভাবছেন সেই ভাবনার উপর আমাদের ভাবনা নির্ভর করবে না। এটা এসএসসি যে রুল করেছে, এটা কোথাও সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে যে মামলা হয়েছে কোথাও সেটা গ্রহণ গ্রহণ পর্যন্ত করে। এবং এসএসসি যে রুল নোটিফিকেশন করা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কোনো আপত্তি জানায়নি। তাহলে এই প্রশ্নগুলি আর থাকে না। এই প্রশ্ন আসছে কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুলছে যে কোথায় রায় দেখান, সুপ্রিম কোর্টের রায় দেখান। অবজারভেশন বিষয় অবজারভেশন আমাদের কাছে আপনি অবজারভেশনটা কোন অবজারভেশন হয়তো আপনি বড়, মানে আপনারা কেউ বড় করছেন, অন্য কোনো গণমাধ্যম হয়তো অন্য কোনো অবজারভেশন বড় করছে। অবজারভেশন বা মন্তব্য এটা তো একটা আর্গুমেন্টের সময় একটা হতেই পারে, একটা আদালতে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে। সেটা দিয়ে আদালত বা আইনের কিছু আমার যায় আসে বলে মনে হয় না। আমি আপনি যেটা নিয়ে কথা বলতে পারি বা চর্চার পরিসরে আসতে পারে, সেটা হচ্ছে যেটা রায় রিফ্লেক্ট করছে। এই ধরনের কোনো রায় কি আছে? উত্তর হচ্ছে না, নেই। আপনি যেটা বললেন বাস। আরেকটা হচ্ছে গোটা এই সমস্ত মামলাপত্রটা হাইকোর্টে সেট করা হয়েছে। হুম। এতে আপনার মনে হয় না মানে মানে আপনার মনে হয় যে 31 ডিসেম্বরের যে ডেডলাইন সেই ডেডলাইনের মধ্যে সবকিছু করা যাবে এই মামলা চললে? আমরা তো গভীরভাবে আশাবাদী। মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং বোধহয় বোঝাই যাচ্ছে সময়সীমা তার বেঁধে দেওয়ার পক্ষে, এবং যেভাবে তাদের মামলা, তাদের যে রায়, সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে। যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের তাদের একটা দ্বিতীয়, যাকে বলে লাইফ লাইন, সুপ্রিম কোর্টই দিতে চাইছে। এবং তারা এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আপনারা বা যদি বিরোধীরা বলেন যে না এরা চাকরি পাবে না, এদের ক্ষেত্রে ধন্দ আছে, আমরা সেটা মানতে রাজি নই। আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, এই যে প্রসেস, নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে, সেটাকে নিশ্চিতীকরণ করা। এটাকে আপনারা প্রয়োজনে কি 31 এর মধ্যে যদি সম্ভব না হয় আপনারা আবেদন করবেন এই সেটা ডেডলাইন দেখুন, সেটা তো এক্ষুনি এইভাবে আমরা এখন 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী। এরপরের প্রক্রিয়া যদি শেষ করা না যায়, 50 লাখ যাচাইকরণ ইত্যাদি ইত্যাদি যা আছে, তখন এসএসসি কি করবে সেটা এসএসসি নিশ্চয়ই আইনি পরামর্শ করে আমাদের থেকে মত চাইবে। একটা নির্দিষ্ট প্রশ্ন, আপনারা একজন ফিজিক্যালি ডিসেবলড টেন্টেড ক্যান্ডিডেটকে লিস্টে রেখেছিলেন, এসএসসি রেখেছিল, তারপরে সুপ্রিম কোর্টেও সেটা মান্যতা পেয়েছে যে রাখা যায় না। এই মামলার গ্রাউন্ড গুলো তো তৈরি হচ্ছে, ফলে দেখুন, এসএসসি যেটা করেছিল, আমি এই সুপ্রিম কোর্ট যেটা এসএসসি কে বলেছিল, 1 নম্বর হচ্ছে যে কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না। কেউ হয়তো অনলাইন অ্যাপিল করেছেন, যাচাইতে সেটা বাদ বাদ গেছে ভেরিফিকেশনে। 2, দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে। দাগিদের ইতিমধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায়। এবং আমার কাছে যতদূর খবর, আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে এই এখন বাজে 12টা, পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে দেবে। ওই টেন্টেডদের যে লিস্ট, সম্পূর্ণ লিস্ট বার করবে। অর্থাৎ আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি কে, সেটা অক্ষরে অক্ষরে পালন করছে। এবং আমরা এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে শুধু আশাবাদী নয়, বদ্ধপরিকর।